তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা আমাদের আলোচনায় প্রসঙ্গক্রমে এসছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হতে হয়, তাহলে কি এই সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলবো, নাকি নির্বাচনের জন্য নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে? না, একটু আপনার সমস্যা আছে যে সংস্কারের কথা যদি আপনি বলেন, তাহলে প্রথম কিন্তু আসা উচিত ছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা গৃহীত হওয়া। কিভাবে? গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। আপনার আপিল করেন আর যাই করেন, স্টে যখন পাবেন না, তখন গভর্নমেন্ট ইজ অ্যাট লিবার্টি, তাই না, টু পাবলিশ এই গেজেট নোটিফিকেশন, তাই না? তো সেক্ষেত্রে সেটা করেনি। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা মনে করেন যেটার গুরুত্বটা কেন, এই যে এই দেশে কোনো একটা রাজনৈতিক সরকারকে ফেসিস্টে পরিণত করা বা ফেসিস্টে রূপান্তরিত হবার সুযোগটা করে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যখন বিলুপ্ত হয়েছে। এদেশের মানুষ আত্মাহুতি দিয়েছে, জেল খেটেছে, মামলা মোকদ্দমায় পড়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবার কারণেই। কিন্তু গুণগত মান যদি আপনি দেখেন, সেই মানদণ্ডে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটা নির্বাচন হয়েছিল সেগুলি নিয়ে খুব বেশি একটা প্রশ্ন আসে। আমাদের প্রধান বিচারপতি সাহাবুদ্দিন সাহেব বলেন, লতিফুর রহমান সাহেব বলেন, হাবিবুর রহমান সাহেব বলেন, পরবর্তীতে দেখা একটা টার্বুলেন্ট সিচুয়েশনের মধ্য দিয়ে যখন 1/11 এসেছিল 2007-এর সময়, তখন একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল যে সেনা সমর্থিত তারা মনে করেন যে একটা সময় নিয়েছেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এখন তো সেখানে কোনো বাধা নেই। এখন যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আমাদের সংবিধানে কখনো কোথাও ছিল না এটা। তারপরেও মনে করেন যে সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা বলে এবং ডক্ট্রিন অফ নেসেসিটি বলে আমরা অনেক কিছু কিন্তু অ্যাডপ্ট করতে পারি দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে আপনার যেটা হয়। কিন্তু 15th অ্যামেন্ডমেন্ট যখন আপনার হাইকোর্ট ডিভিশন বাতিল করেছে, তখন কি হয়, 13th অ্যামেন্ডমেন্টটা রিভাইভ হয়ে যায়। রিভাইভ হয়ে গেলে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে কি আছে, 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তাহলে সরকার সম্ভবত সে কারণেই গেজেট নোটিফিকেশনটা করছে না। অটোমেটিক্যালি কোনো স্ট্যাচুট রিভাইভ করবে না যতক্ষণ পর্যন্ত আবার নতুন করে ফ্রেশ গেজেট নোটিফিকেশনটা হবে। যে কারণে দেখা গেছে সরকার সেটা করেননি। তাহলে আপনি যদি জনগণকে সম্মান জানান, জনগণের প্রতি যদি আপনার আস্থা এবং শ্রদ্ধাবোধ থাকে, তাহলে আপনার কি করা উচিত ছিল, সংস্কারের প্রথম কথাটাই কিন্তু আসা উচিত আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে ফেরত যাওয়াটা। কিন্তু সে জায়গাতে টেকনিক্যাল ডিফিকাল্টিজ যেটা, যে এই যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমি যদি এটা করতে পারি, আমি যদি ওটা করতে পারি, কিন্তু ওটার মানদণ্ডটা কি? আমার পাস মার্ক, কোয়ালিফাইং মার্কসটা কত? আমার যখন মেট্রিক দিয়েছি তখন 33 পাস মার্ক ছিল। শহীদ ভাইয়ের সময় কত ছিল আমি জানি না, আমার বাবারা দিয়েছিলেন 33 ছিল, পরবর্তীতে দেখেছি 40। আমি আবার বারে যখন আপনার পরীক্ষা দিয়েছিলাম তখন আপনার 72% না পেলে পাস হতো না। তো তাহলে এক একটা জায়গায় এক এক ধরনের, কিন্তু ওনার ওই ইউনিটটা কি আমি তো জানি না। তো কত গ্রামে 1 কেজি, তাহলে এটা তো আমরা জানছি না। এই কারণে আমি বলছি যে ওনারা আছেন সুনির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়ে কোনো শর্ত আরোপ না করে, যে উচিতটা যেটা আমি মনে করি স্যারের ছিল যে আপনারা সবাই মিলে সহযোগিতা করেন, আমরা যেন সন্তোষজনক একটা জায়গায় যেতে পারি। নির্বাচনটা আমি রোজার আগে করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন। কিন্তু আপনি যদি শর্ত দিয়ে দেন, এটা যদি সন্তোষজনক হয়, আপনার সন্তোষটা কতটুকু আমি তো জানি না। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।